নমস্কার দর্শক বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। চলো দেখে নিই কী হতে চলেছে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি ডক্টর সূর্য সেনগুপ্ত যথেষ্ট অনেক বড় সম্মানের সাথে সম্মানিত হচ্ছেন অ্যাওয়ার্ড প্রোগ্রামে। সারা শহর সারা দেশের মধ্যে সেরা সম্মানে সম্মানিত হচ্ছেন তিনি। এটা দেখে তো সোনা খুব খুশি। সূর্যের জন্য আজকে এক অনেক বড় দিন। একের পর এক সম্মানে সম্মানিত হচ্ছেন ডক্টর সূর্য সেনগুপ্ত। এদিকে সোনা বলে, আমার বাবা বেস্ট, একদম বেস্ট। সূর্য মনে মনে দীপা আর রূপাকেও মনে মনে কল্পনা করতে থাকে যে তারাও যেন তার আনন্দে সম্মিলিত হয়ে হাততালি দিচ্ছে। আর এটা দেখে সূর্যের মন আরও খুশি হয়ে যায়। তাদেরকে ছাড়া যেন সূর্যের খুশি একদম অসম্পূর্ণ। তাদেরকে কল্পনা করে যেন সূর্য তার মুখে পুরো হাসি হাসছে। এদিকে দীপা মনে করে, আচ্ছা উনি কি আমাকে ভিখিরি ভাবছেন নাকি? এদিকে তো ওখানকার স্যার এসে দীপার সাথে বাজে আচরণ করতে থাকে যে কি হয়েছে, আপনি এখান থেকে বেরোবেন নাকি? দীপা তখন বলে যে আসলে তখন উনি বলেন, আমার মুখে কি লেখা আছে কিছু নাকি, আপনি কি বলতে চাইছেন? দীপা বলে, না আসলে আমি ভাবলাম আপনি একজন বাঙালি, আমি একজন বাঙালি। তখন উনি বলেন, তাতে কি হয়েছে? এই মুম্বাই শহরে কয়েক লাখ বাঙালি আছে, কিন্তু তা বলে কি আমি সবার ঠেকা নিয়ে বসে আছি নাকি? এখানে যখন তখন আসলে ভিক্ষে পাওয়া যায় না, ঠিক আছে? আর মুম্বাইতে কেউ বিনা হাতে ভিক্ষে দেয় না। তখন দীপা বলে, আমি এখানে ভাগ্যের হাতে ফিরে এসেছি, সবাই আমার মতো ভাগ্যের হাতে মার খেয়ে আসেনি স্যার। কি বললেন? না বুঝলাম না, কি বললেন? আমি এই শহরে একটা চাকরি নিয়ে এসেছিলাম। কাল আমি যখন ট্রেন থেকে নামি তারপরেই সমস্ত ঘটনা দীপা বলতে থাকে। উনি বলেন যে আপনি এখানে কি মনে করে এসেছেন, কি মনে করেন যে এটা এখানে আসলে আপনি কী পাবেন? তখন দীপা বলে, আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো সবটা। তখন উনি বলেন যে কি বলছেন আপনি এসব? এটা কি একটা ধর্মশালা নাকি? একটা রেস্টুরেন্টের নামি দামি একটা রেস্টুরেন্ট, একটা নামডাক আছে এই রেস্টুরেন্ট। এখানে লোকে টেবিল বুক করে আসে, দুম করে চলে আসেন। কি করার জন্য রাস্তা আছে, রাস্তায় গিয়ে ভিক্ষে করতে হয়। এটা রেস্টুরেন্ট। বাঙালির মান যে প্রাণের চাইতে অনেক বেশি দামি স্যার, যতক্ষণ পারে সে হাত পাতে না। আর আমিও বিনা পরিশ্রমে ভিক্ষা চাইতে আসিনি আপনার কাছে স্যার। আমি জানি আমি ঠিক করেছি। আমি এটাও জানি একদিন মাত্র 1700 টাকা হাতে নিয়ে আপনি ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিয়েছিলেন। এতগুলো বছর ধরে এখানে এসে নিজের জমি শক্ত করেছিলেন। আর ঠিক এই কারণে আমিও এখানে এসেছি স্যার। তখন সেখানকার ওই ভদ্রমহিলা দীপাকে বলে, চলুন আপনি বাইরে চলুন। তখন দীপা বলে, না না আপনি এরকম করবেন না, উনি আমাকে ভুল বুঝে যাচ্ছেন। তখন থেকে ওনাকে বোঝাতে হবে আমাকে কথাগুলো। বলেন, আরে বাবা এখন ঠিক ভুল বোঝানোর সময় নয়, তুমি চলো। তারপরে ওই স্যারই হঠাৎ করে বলে, দাঁড়াও। উনি বলেন, হোমওয়ার্কটা ভালো করে এসেছো, একেবারে আটঘাট বেঁধে এসেছো। কি ভাবলে এই সমস্ত কথা বললে আমি ইমপ্রেসড হয়ে যাবো? বলে, না স্যার আমি আগে থেকে কিচ্ছু করিনি, কিন্তু যা করেছেন সব তো আপনি করেছেন। এত অ্যাওয়ার্ড এত সার্টিফিকেট সব তো আপনারই পরিশ্রমের ফল। শেষ করুন স্যার, আমি আগে থেকে কিচ্ছু জানিনি। ওখানে যে খবরের কাগজের কাটিং রয়েছে ওই সমস্ত নিউজ পড়েই আমি জানতে পেরেছি আপনার কথা। আমি এখানে বসে খেতে খেতে দেখেছি। তবে হ্যাঁ, যেটুকু দেখেছি বুঝেছি তাতে আমি বুঝলাম আপনিও একদিন অনেক স্বপ্ন সাহস নিয়ে এই শহরে এসেছিলেন। তুমি ভেবে বসলে তুমিও যদি কোনোদিন চান্স পাও তো তুমিও একটা সাক্ষ্যদীপ সরকার হয়ে উঠতে পারবে। দীপা বলে, হ্যাঁ স্যার। যেদিন আপনি নিজের বাড়ি, নিজের ঘর, নিজের আপনজনদের ছেড়ে এখানে আসলে সেদিনও তো আপনি জানতেন না যে আপনি এইভাবে ঘুরে দাঁড়াবেন। স্যার কাল কি হবে জানে? তখন উনি বলেন, এনাফ, তো আমার রেস্টুরেন্টে জোর করে ঢুকে এসেছো, তারপর আমাকে বড় বড় কথা শোনাচ্ছ, তো সাহস মন্দ নয় তুমি এখনই। তখন আবার জোরহাত করে বলে দীপা, একটা সুযোগ দিন স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি আপনাকে হতাশ করব না। অনেক ভেবে অনেক রেগে উনি বলেন, কিছু করেছেন এর আগে কখনো? তখন দীপা বলে, হ্যাঁ স্যার, আমি ফুলের ব্যবসা করেছি, পারফিউম বানিয়েছি, রান্নাও করেছি, মানে হোম ডেলিভারিও করেছি, আবার ডাক্তারিও পড়েছি, বাচ্চাদেরও পড়িয়েছি। তখন উনি বলে, স্যার শাট আপ, কী সব বলছেন উনি? রাঁধুনি, রান্না করেছেন, হোম ডেলিভারি, কী সব বলে যাচ্ছেন? ডাক্তারি পড়েছেন, কী সব বলছেন? আপনি এক্স্যাক্টলি বলুন আপনি কী কাজ করতেন, আপনি কী কাজটা করতেন আমাকে ভেবে বলুন, না হলে আদারওয়াইজ ডোন্ট ওয়েস্ট মাই টাইম প্লিজ। বলে, আমি সংসার সামলেছি স্যার, আমি 2 মেয়ের মা। স্যার একটা মেয়ে সব পারে, কোনো ভূমিকায় মানিয়ে গুছিয়ে নিতে পারে, ভগবান সেই ক্ষমতা দিয়েছেন মেয়েদের। উনি বলছেন, আমার অত ক্ষমতা নেই তোমার জ্ঞান শোনার। এখানে কোনো শুটিং হচ্ছে না যে একের পর এক ডায়লগ বলে যাবে আর লোকে হাততালি দেবে। এখানে কাজ হয় কাজ। দীপা বলে, কাজ হয় যখন এখানে আপনাকে কাজের জন্যই তো এতগুলো কথা বলছে, আপনি তো সবই জানেন স্যার। তখন উনি বলেন, তোমার অটোবায়োগ্রাফি শোনার বা জানার আমার কোনো ইচ্ছা নেই। অনেক বলার পর উনি বলেন, সত্যি কি বড় বড় কথা বলো নাকি কাজেও কিছু করে দেখাতে পারো? দীপা বলে, আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন স্যার, আপনার কোনো আপত্তি থাকবে না। একটু আগেই তো দেখলে আমি একজনকে চাকরি থেকে বরখাস্ত করলাম, তো তার জায়গাটা খালি আছে, তার কাজটা তুমি করতে পারবে তো? খুব একটা বড় কাজ নয়, কাপড় কাচা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, বাথরুম পরিষ্কার করা, ঘর মোছা, পারবে? দীপা চুপ করে থাকে। তখন উনি বলেন, কি হলো, ফুস হয়ে গেল নাকি? মানে লেগেছে? বাঙালির মানে লেগেছে? মানে কি ছুঁচফুটে গেল? এই সমস্ত কথা বলেই যাচ্ছে। দীপা তখন ওনার দিকে তাকায়। দ্যাটস অল মিলর্ড, জানতাম তো পারবে না। দীপা বলে, আমি ছোটবেলা থেকে জেনেছি কোনো কাজ ছোট নয়, আমি পারবো স্যার, ঠিক পারবো। এরপর দীপার হাতে ঘর মোছার লাঠিটা ধরিয়ে উনি বলেন,
আগে দেখবো, তারপর ভাববো যে রাখবো কি রাখবো না। তারপরে লোকটি যখন ওখান থেকে চলে যেতে থাকে তখন দীপা বলে, একটা কথা ছিল স্যার। উনি বলেন অ্যাপয়েন্টমেন্ট না অ্যাডভান্স? তখন দীপা বলে কোনোটিই নয়, আমি একটু ওয়াশরুম যাব। তখন উনি সেই ভদ্রমহিলার কাছে যান, গিয়ে বলেন ওনাকে দেখিয়ে দিন আর বলুন যাতে 5 মিনিটের মধ্যে কাজে জয়েন করে। দীপা তো খুব খুশি হয়ে যায়। সূর্যকে অনেক সম্মানিত করা হয়। সূর্যও কিছু বক্তব্য রাখেন। তখন সেখানকার যে ভদ্রমহিলা যিনি অ্যানাউন্স করছেন তিনি বলেন যে আপনি এই শহরে এসেছেন মাত্র 5 বছর, আর এই শহরের জন্য আপনি অনেক কিছু করেছেন। আপনি অ্যাব্রডে গিয়েও থাকতে পারতেন, কিন্তু আপনি এই শহরে রয়ে গেছেন। এই শহরের হয়ে এই শহরের মানুষের কথা ভেবেছেন। বাইরে অনেক ব্রাইট ফিউচার কেরিয়ার আপনার জন্য অপেক্ষা করছে। সমস্ত কিছু না করে আপনি যে শুধুমাত্র এখানেই থেকে গেলে, এই সিদ্ধান্তের কারণটা এক্স্যাক্টলি কি আমরা কি জানতে পারি? তখন মিডিয়া থেকে প্রশ্ন করে, আপনার ওয়াইফ কোথায়? সূর্য তো চুপ করে যায়। আর এদিকে সোনা ভাবে, আমি বাবা চারু মাকে ছাড়াই ভালো আছি আর ভালো থাকবো। স্যার, আপনার এই এত সুন্দর কাজের এই অনুপ্রেরণার, আপনার এত বড় অ্যাচিভমেন্টের অনুপ্রেরণা কে স্যার? নিশ্চয়ই আপনার কাছের কেউ। তার নামটা আমরা জানতে পারি? সূর্য তখন সোনা মায়ের নাম নেয়। সোনা মায়ের নামটা সোনা না বলে অলি বলে। ওই আমার শক্তি, ওই আমার ইন্সপিরেশন, আমার মেয়ে অলি সেনগুপ্ত। এই সূর্য শুধুমাত্র তার মেয়ের জন্যই জ্বলজ্বল করে। সোনাকেও তখন স্টেজে ডাকা হয়। সূর্য তার মেয়েকে পরিচয় করিয়ে দেয় সবার সাথে। সূর্য মনে মনে বলে, এছাড়াও আরও 2জন আমার মনে আছে, আমার ইন্সপিরেশন, যাদের জন্য আমাকে আরও বড় ডাক্তার হতে হবে, আরও অনেক ভালো ডাক্তার। এরপরে সূর্য দীপাদের দিকে হাতটা বাড়িয়ে দিলে তার মেয়ে হাতটা ধরে নেয়। এর থেকে এটাই বোঝা যায় যে তার মেয়ে তার বাবাকে আঁকড়ে ধরে রয়েছে, কোথাও যেতে দেবে না। এরপরে দীপা দেখা যাচ্ছে কাজের জন্য রেডি হয়ে চলে এসেছে। সেখানে একজন শেফ রান্না করছে। দীপা কথা বলতে বলতে বলে, আচ্ছা একটা কথা বলবো, আমার মনে হয় রান্নাতে নুনটা কম হয়েছে। তখন উনি বলেন যে কি বলছেন? তখন আরেকজন শেফ যে দীপাকে উপকার করেছিল যিনি, উনি বলেন কি নুন কম হয়েছে? তখন দীপা বলে, হ্যাঁ, আমাদের রান্না করে অভ্যেস, ওই জন্য আমরা দেখেই বুঝতে পারি যে রান্নায় কি কি কমতি রয়েছে। যদি নুন ঠিক হয় তাহলে রান্নার গন্ধ, রং সব কিছু পাল্টে যায়। তারপর ওই শেফ সত্যিই রান্নাটা চেক করে দেখে সত্যি তো নুন নেই। তখন বলে, দিদি আপনি আমার প্রাণটা বাঁচিয়ে দিলেন আজ, না হলে স্যার তো আমার জানটাই খেয়ে নিতেন আজ সে আপনি আমার দিদি আছেন। দীপা হাসে। নতুন শহরে এরকমভাবে জীবন কাটাবো ভাবিনি, কিন্তু ঠাকুর তুমি আমাকে আশার আলো দেখিয়েছো। সত্যি বেঁচে থাকার মতো বড় আর কোনো সত্যি নেই ঠাকুর। এরপরে ফুল দিয়ে দীপা সেই রান্নাঘরটাও সাজিয়ে দেয়। সেটা দেখেও বাকি শেফরা খুব খুশি হয়ে যায়। সেই শেফ ভদ্রলোক মনে মনে ভাবে, যিনি সাহায্য করেছিলেন, যে কেমন একটা মনে হচ্ছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। তখন ওদিকে একটা টিভিতেও সূর্যের সেই অ্যাওয়ার্ড প্রোগ্রামের ভিডিও চলছে। দীপার কানে সূর্যের আওয়াজ যায়। তখন ডাক্তারবাবু বলে ওঠে, কিন্তু দেখতে পাচ্ছেন। তখন একজন শেফ যিনি রান্না করছেন তিনি বলেন, কি হলো দিদি? বলে, না কিছু না। দীপা বলে, তাহলে কি আমার মনের ভুল ছিল? কিন্তু বারবার কেন মনে হচ্ছে আপনি আমার কাছেই কোথাও আছেন? না, কাছে না, দূরে। এরপরে চারু মেয়েটি এসে বলে, আমি খুব প্রাউড সূর্য, আজকে তোমাকে সম্মানিত হতে দেখে, অলিমাকে খুশি দেখে। তখন অলি বলে, হ্যাঁ হ্যাঁ আন্টি, তোমার কোথায় আজকে বেরোনোর ছিল না? তখন সেই চারু বলে, হ্যাঁ আমার ফ্লাইট আছে, আমার খুব লেট হয়ে যাচ্ছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তো তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এলাম, আমি মিটিংটা সেরেই চলে আসবো, কেমন? এদিকে তো দীপাকে বারবার করে ফোনে পাচ্ছে না তার বাবা মা, ফোনটা বন্ধ বলছে আর খুব চিন্তা করছে। তারপর কলিং বেলের আওয়াজ পেয়ে ভাবে বোধহয় দীপার বাবা এসেছে। তখন দেখে যে না, সেখানে উর্মি এসেছে। উর্মি বলে, কেমন আছো মা? তখন ওর মা বলে, হ্যাঁ ভালো। তারপর উর্মি বলে, তুমি জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? তখন মা বলে, হ্যাঁ হ্যাঁ ওটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। তখন উর্মি বলে, তোমরা তো আর যোগাযোগই রাখো না, ওই যে কথা হয়েছিল ওইটুকুই, মানে ফোনে যেটুকু কথা হয় সেইটুকুই। দীপার মা বলে, এতদিন পর মনে পড়লো বুড়ো মা বাবার কথা? উর্মি বলে, এটা তো আমিও জিজ্ঞাসা করতে পারি মা, দিদি চলে গেল আর তারপর তোমরা কেমন দূরে সরে গেলে। উর্মি বলে, আমার নিজের বাবা মা আমাকে ভুললেও কিন্তু আমি তাদের ভুলিনি। তখন ওর মা বলে, এরকমভাবে বলিস না মা। উর্মি বলে, কেন বলবো না বলো তো মা, দিদি তো তার মান অভিমান সব কিছু নিয়ে চলে গেল। আমি জানি তোমাদের কষ্ট হয় মা, কিন্তু আমার কথা কি একবারও মনে পড়ে না? একবার নিজের মেয়েকে দেখতে ইচ্ছে করে না বলো মা? তখন ওর মা বলে, করে মা করে। উর্মির মা বলে, আসলে দীপার সাথে হওয়া অন্যায়গুলো না কেমন চোখের সামনে ভেসে ওঠে রে, ভালো লাগে না। উর্মির মা তখন জিজ্ঞাসা করে, বাড়ির সবাই কেমন আছে? উর্মি তখন বলে, ভালো আছে, জয় এখন সিঙ্গাপুরে, ওই তো সবটা বিজনেস দেখছে, নয়তো আমরা যে কোথায় গিয়ে দাঁড়াতাম। আর তোমাদের নাতি, সে তো এখন খুব বড় হয়ে গেছে, আর বেয়ান সে একই রকম। সে কি রে, একই রকম মানে এখনো কোমায় আছেন? তখন উর্মি বলে, হ্যাঁ ইদানিং একটু রেসপন্স করছেন, হয়তো মনিটা শিপমেন্ট হচ্ছে, এরকমই হালকা ফুলকা। বাবাও ওখানেই আছেন, বাবাও ফিরতে চান না বাড়িতে, ওই হসপিটালেই আছেন।
কেমন যেন বাড়িটা ছন্নছাড়া হয়ে গেছে। উর্মি বাবার কথা জিজ্ঞাসা করে, তখন ওর মা বলে বাবা একটু বাইরে গেছে। তখন উর্মি বলে তুমি ফোনে কার সাথে যেন কথা বলছিলে? ওর মা তখন ফোনটা লুকিয়ে নেয়, বলে আমি কই না তো। উর্মি বলে আচ্ছা ঠিক আছে ফোনটা দাও, আমি বাবাকে ফোন করব। তখন বলে না না তুই বস না, তুই এতদিন পর এলি। উর্মি জোর করে ফোনটা নিয়ে নেয় বাবাকে ফোন করার জন্য। তারপর ফোন খুলতে দেখে সেখানে দীপার নাম্বার। উর্মি কাঁদতে থাকে, বলে তুমি দিদির খোঁজ পেয়েছো মা? কই তুমি তো আমাকে একবারও বলনি। উর্মি বলে আমি এক্ষুনি ফোন করব। তখন ফোনটা লাগাই উর্মি, কিন্তু ফোনে পায় না, ফোনটা সুইচ অফ। দীপার মা বলে আমি কখনো কোনোদিনও বলবো না দীপা যে তুই কোথায় আছিস, তোর বোনকেও না। ওই সেনগুপ্ত বাড়িতে এসে তোর সব শেষ হয়ে গেছে, আমি তোর উপর ওই বাড়ির ছায়াও পড়তে দেবো না। এরপরে উর্মি তার মাকে চাপ দিতে থাকে দিদি কোথায়, কিন্তু কিছুতেই তার মা বলে না। উর্মি মনে মনে বলে তুমি কার কাছে কি লুকোচ্ছ মা? এত বছর ধরে সুইচ অফ থাকার নাম্বারে তুমি ফোন করে যাচ্ছ। এরপরে কাঁদতে থাকে উর্মি যে দিদি কি করে হারিয়ে যেতে পারে, কোথায় দিদি তুই কোথায়? এরপরে দেখা যাচ্ছে সেই মেয়েটি চারু, সে সেই রেস্টুরেন্টেই খেতে এসেছে যেখানে দীপা কাজ করছে। এরপরে ওই ভালো মানে যেই শেফ উপকার করেছিল সেই শেফকে স্যালাড কাটতে বসিয়ে দেয় আরেকজন শেফ। তখন দীপা সেখান দিয়ে আসলে ওনাকে বলে, দীপাকে বলে যে আপনি একটু খাবারটা দিয়ে আসবেন প্লিজ, আমি আসলে স্যালাডটা কাটছি তো। তখন দীপা খাবারটা দিতে চলে যায়। এরপরে দীপা সেই মেয়েটিকে মানে চারুকে গিয়ে খাবারটা সার্ভ করে। চারু তো কচুরি দেখে খুব খুশি হয়ে যায়, বলে বাই দ্য ওয়ে আপনাকে তো এর আগে আমি কখনো দেখিনি, আমি এতদিন এখানে আসি, আপনি কি নতুন? দীপা বলে আমি আজই এসেছি, আর কার সাথে কখন দেখা হয় সেটা তো একজনই ঠিক করে, আমার আপনার হাতে কিছু নেই। তখন চারু মেয়েটি বলে আপনি কিন্তু বেশ সুন্দর কথা বলে। দীপা বলে ম্যাম 1 মিনিট। তখন দীপা তার পাতে তরকারিটা বেড়ে দেয়, কারণ সে শুকনো কচুরিটাই খেয়ে যাচ্ছে তাই। দীপা বলে আপনি আসলে শুকনো খাচ্ছিলেন তো তাই জন্য। চারু বলে আসলে আমাকে এর আগে এরকম যত্ন করে কে যে খাইয়েছিল কবে আমার ঠিক মনে নেই। দীপা বলে খাওয়ার আমাদের শরীর মন দুটোরই যত্ন নেয়, তাই খাওয়াটাও তো আমাদের যত্ন করেই খাওয়া উচিত। চারু বলে কলকাতার লোকেরা কিন্তু রসগোল্লার মতো মিষ্টি হয়, আপনি কিন্তু আবারও সেটা প্রমাণ করলেন। দীপা হাস। চারু বলে বাবা আমি তো এমনি ধরে ফেললাম, কলকাতার তো আপনি। দীপা চুপ করে যায়। চারু বলে আপনি কলকাতার নয়? কলকাতার তো। দীপা মাথা নাড়িয়ে বলে হ্যাঁ। চারু বলে আসলে কি বলুন তো, আমি মুম্বাই আর বিদেশে খুব যাতায়াত করি, কিন্তু কলকাতার সাথে আমার একটা বিশেষ কানেকশন আছে। বাই দ্য ওয়ে আপনার নামটা কি? তখন দীপা যখন নামটা বলতে যাবে তখন চারুর ফোন চলে আসে। চারু বলে আমি আসছি, হ্যাঁ আমার মেয়ে আর তার বাবা এসছে, আমি পরে কথা বলছি আপনার সাথে। দীপা বলে ওনার মেয়ের জন্য কিছু একটা দিতে ভালো লাগতো। আসলে চারু তার মেয়ে বলতে অলির কথাই বললো। দীপা তখন কিছু একটা আনতে চলে যায়। এদিকে চারুর বিলটা দেওয়া হয়ে গেলে সূর্য সেখানে চলে আসে সেই রেস্টুরেন্টে। সূর্যকে দেখে তো চারু অবাক হয়ে যায়। এরপরে চারু বলে বাবাও সারপ্রাইজ দেবে বলে সূর্যকে জড়িয়ে ধরে। তখন সূর্য বলে তোমাকে আমি বলেছি না তুমি কথায় কথায় জড়িয়ে ধরবে না, এরকম তুমি কথায় কথায় জড়িয়ে কেন ধরো? চারু তখন সূর্যের হাতটা চেপে ধরে বলে আমিও তো তোমায় বলেছি যে আমি তোমার কথা শুনছি না। তখন সূর্য হাতটাও ছাড়িয়ে নেয়। সূর্য বলে অলি জেদ করেছে যে তোমাকে এয়ারপোর্টে ড্রপ করতে যাবে। তখন চারু বলে ও কোথায়? দীপা যেই আসে তখন অলি সূর্যকে নিয়ে চলে যায়। দীপা বলে কি উনি চলে গেলেন, আমি ভাবলাম এই ফুলটাও ওনার মেয়েকে দেবো। তখন দীপা পেছন থেকে চারু আর সূর্যকে দেখতে পায়, কিন্তু পেছন থেকে সূর্যকে দেখে চিনতে পারে। সেখানে অলিও আসে, কিন্তু অলিকে সামনে থেকে দেখতে পায় দীপা, কিন্তু চিনতে পারে না। দীপা মনে মনে তখন ভাবে হঠাৎ করে এরকম টান কেন অনুভব করল, ইচ্ছে করছে ওনার মেয়েকে গিয়ে জড়িয়ে ধরে। দীপা বলে না না এসব আমি কি ভাবছি, ওনার সংসার, সেখানে আমি কে? একা হয়ে গেলে বুঝি এরকম ভালোবাসার কাঙাল হয়ে যায়? ভালোবাসা ভালো রাখা একসঙ্গে থাকা কত সুন্দর হয়। এদিকে দেখা যাচ্ছে অলিকে চারু বারবার করে জড়িয়ে ধরছে। দীপা মনে মনে কামনা করতে থাকে ওদেরকে তুমি ভালো রেখো ঠাকুর। উর্মি তার মাকে বলে এদিকে যে আমি ভাবছিলাম মা দীপকে নিয়ে কটা দিন এসে থেকে যাব। উর্মির মা বলে হ্যাঁ বেশ তো, আসিস না, বাচ্চাটাকেও তো দেখিনি অনেকদিন। জানো মা ও না বলতেই থাকে দাদু দিদা এই বাড়িতে আসে না কেন, থাকে না কেন, তুমি যেও, তোমরা যেও, ওর ভালো লাগে। সারা বাড়িটাতে ও সারাদিন একাই থাকে। উর্মির মা বলে একা কেন, বাকিরা কোথায়? তখন উর্মি বলে যে বীরকে দিদিয়া নিয়ে চলে গেছে। এদিকে তিস্তা ভিক্টর ওরা দুবাইতে আছে, কাকাই কাকিও ওদের সাথে আছে। ভিক্টর ওখানে একটা ইন্ডিয়ান ডান্স একাডেমিতে চান্স পেয়েছে, অবশ্য কিছুদিন পর চলেও আসবে। আর দাদাই সোনা ওদের কথা বলতে বলতে থেমে যায় আর বলে যে দীপের তো মর্নিং স্কুল মা, ওকে আনার সময় হয়ে গেছে, আমাকে এখন যেতে হবে, ওকে নিয়ে আবার ফিরে আসছি। উর্মির অবাক লাগে। উর্মি মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার, দীপকে নিয়ে এসে থাকবো বললাম, তাও মায়ের মনে উচ্ছ্বাস আনন্দ কিচ্ছু নেই কেন? কি হয়েছে মায়ের? না না আমাকে এটা জানতেই হবে। এদিকে দেখা যাচ্ছে ফ্লাইটের গোলমালের জন্য চারুর মিটিং ক্যান্সেল হয়ে গেছে। এটা শুনে তো শোনার খুবই আনন্দ হয়ে যায়। তখন সূর্য বলে ঠিক আছে আমরা তাহলে এবার এগোই চলো। তখন সবাই মিলে চলে যায়। দীপাকে বাসন মাজতে দেখে ওই ভালো শেফ তো হাসতেই থাকে, বলে আরে ডিশওয়াশার আছে তো, আপনি কেন মিচিমিচি খাটনি করছেন এত? তখন দীপা বলে তবুও ভালো লাগে। আপনি বলেন ভালো লাগে? আমি জীবনে প্রথমবার শুনলাম কারো নাকি খাটাখাটনি করতে খুব ভালো লাগে। দাও দাও এগুলো দাও, আমি ডিশওয়াশারে ঢুকিয়ে দিই দাও। তখন দীপা বলে না না লাগবে না, আমার বাড়িতে ডিশওয়াশার থাকা সত্ত্বেও তো আমি বাসনপত্র এইভাবেই পরিষ্কার করতে। উনি তখন বলেন যে বাড়িতে ডিশওয়াশার মানে? দীপা চুপ করে যায়। দীপা বলে না মানে ওই আর কি। ওই শেফ তখন নিজের গল্প করতে থাকে, অনেক স্বপ্ন নিয়ে মুম্বাই এসেছিলাম জানো তো,
অনেক স্বপ্ন দেখেছিলাম অ্যাক্টর হব, কলকাতাতে বেশ নামডাকও ছিল, অনেক নাটক করেছি। বলে অনেক স্বপ্ন নিয়ে মুম্বাই এসেছিলাম, কিন্তু আর হলো কোথায়। তখন দীপা বলে কেন আর অভিনয় নিয়ে ভাবেন না? তখন বলে ভাবি তো, ওটাই তো আমাকে বাঁচিয়ে রেখেছে। পাই, ছোটোখাটো রোল পাই। ওই হিরো হিরোইনদের পেছনে ভিড় করে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে, ওই ভিড়ের কাজ, হাততালি দিতে হয়, ভিড় করে দাঁড়িয়ে থাকতে হয়। আসলে ওতে ওরকম টাকা পয়সা পাওয়া যায় না তো, তাই আর কি। আর চাকরি বাকরি বা কোথায় পাবো। তারপর বাবাও মারা গেল জানো তো, খবর এলো মায়েরও শরীর খারাপ, নিয়মিত টাকা পাঠাতে না পারলে চিকিৎসা হবে না, আর চিকিৎসা না হলে মাকেও বাঁচানো যাবে না। বলে তাহলে তুমি অন্য চাকরির চেষ্টা করলে না কেন? না মানে তোমাকে দেখে তো মনে হয় তুমি শিক্ষিত। যদিও আমি মনে করি না কোনো কাজ ছোট বলে। উনি হাসতে থাকেন, বলেন দেখছো না, শরীরটা দেখিয়ে বলে ছোটবেলা থেকে না খেতে খুব ভালোবাসি জানো তো। আমার জীবনের সব থেকে বড় পুজো হচ্ছে পেট পুজো, ভুরি ভোজ। দীপাও ওনার কথা শুনে হাসতে থাকে। এখানকার মালিক আমাকে কাজে রাখলো, তারপর থেকে 2 বছর হয়ে গেল প্রায়, খাচ্ছি দাচ্ছি, স্যালারি পাচ্ছি। এই এদিকে দেখা যাচ্ছে চারু, অলি আর সূর্য সবাই মিলে কোথাও একটা পার্টি করতে যাচ্ছে, মানে আনন্দে আর কি, যেহেতু সূর্যের একটা বিগ অ্যাচিভমেন্ট সেই উপলক্ষে। অলি বলে আমাকে তো আজকে টিউশন যেতেই হবে, ইম্পর্টেন্ট ক্লাস আছে। তখন চারু বলে ওকে বাবা, নো প্রবলেম, তুমি ফিরে এসো, তারপর পার্টি হবে। অলি গাড়ি থেকে নেমে পড়ে। এদিকে চারু সূর্যকে বলে জানো তো অলি না একটা কথা বলছিল। সূর্য বলে আজকাল তো সব কথাও তোমাকেই বলে, আগে একটা সময় ছিল যে বাবাকে বলতো, এখন তো তোমাকেই বলে। চারু বলে কেন, তোমার হিংসে হচ্ছে? সূর্য বলে আসলে আমার তো আর কেউ নেই, আমার সোনামা। সোনামা বললে আটকে উঠছে সূর্য, তারপর পাল্টে দিচ্ছে, বলে অলিমা। অলিমা ছাড়া তো আমার আর কেউ নেই। সূর্য মনে মনে ভাবে যেই নামটা ওর মা ডাকে সেটাও সহ্যই করতে পারে না। বাড়ি ঘর দর সব ছেড়েছি, ওদের সাথে কোনো রকম যোগাযোগও রাখি না। আসলে আমার ভয় করে যদি খবর আসে যে ওরা, না না আমি জানতেও চাই না, হলে দীপা আর রূপাকে এত খুঁজেছি, আমি তো খুঁজে পাইনি এতদিনে। চারু বলে সূর্য কি ভাবছো, কোথায় হারিয়ে গেলে? সূর্য বলে না না কিছু না, তুমি বলো অলিমা কি বলছিল তোমার। দেখো এই সময়টা মেয়েদের জন্য ভাইটাল টাইম, ও এখন টিনেজার, দেখবে হুশ করে বড় হয়ে গেছে, সে একজন লেডি হয়ে উঠবে। তাই এই সময় ও সেই সব মানে যেই সব কথা আমার সাথে শেয়ার করতে পারে সেই সব কথা তোমার সাথে শেয়ার করতে পারে না। সত্যি দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল না। তা আমার অলিমা কি বলছে শুনি, যেটা আমাকে বলা যায় না, কি বলছে? চারু একটু লজ্জা পেয়ে বলে আমরা বিয়ে কবে করছি। এই কথাটা শুনেই সূর্য হঠাৎ করে গাড়িটার ব্রেক কষে থামিয়ে দেয়। সূর্যকে বলে কি হলো সূর্য তোমার? তখন সূর্য দীপার নাম বলে। চারু বলে কি নাম বললে? সূর্য বলে কিছু না। এদিকে দেখা যাচ্ছে এদিকে দীপা ঠাকুরের জায়গাটা সুন্দর করে সাজিয়ে পুজো দিচ্ছে। তখন সেখানে নন্দাদি, মানে সেই ভালো ভদ্রমহিলা সেফ আর কি, বলে তুমি এটা কি করছো, স্যার দেখলে এক্ষুনি তুমি বুঝতে পারছো না কি করবেন। তখন দীপা বলে ঠাকুরের জায়গাটা খুব অপরিষ্কার ছিল, তুমি চিন্তা করো না, আমি জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি, ফুল দিয়েও সাজিয়ে দিয়েছি, এখন পুজো দেবো। তখন সেখানে সেই সেফও চলে আসে, সেও দেখে অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায়। সেফ তখন বলে কি করেছে, তুমি বারণ করবে না, এখন যদি চলে আসেন স্যার। ইতিমধ্যে স্যার চলেও আসেন। উনি তখন স্যারকে নন্দাদিকে দেখিয়ে বলে হয়ে গেল, আজকে হয়ে গেল। স্যার আসতেই তখন সরাসরি ঠাকুরের দিকে চোখ যায়, দীপা সেখানে পুজো করছে মন দিয়ে। তখন সেই নন্দাদি গিয়ে বাধা দিতে গেলে স্যার আবার আটকায়। এরপরে দীপা নন্দাদিকে কিছু বলতে গেলে দেখে স্যার চলে এসছে। দীপা তো ভয়ে দাঁড়িয়ে পড়ে, বলে যে স্যার আসলে। উনি এসে বলেন বাইরে ফুল দিয়ে কে সাজিয়েছে আপনি? ভয় পেয়ে যায়, মনে মনে বলে ঠাকুর আমি কি তাহলে এই আশ্রয়টাও হারালাম? উনি বলেন কি হলো, চুপ করে আছেন কেন, তো লেকচার দিচ্ছিলেন, এখন কথা নেই। দীপা চুপ করে থাকে। নন্দাদি তখন বলে আসলে স্যার ও বুঝতে পারেনি। তখন নন্দাদিকে চুপ করিয়ে দেয় স্যার। ওই স্যার বলেন যে ওর মুখ নেই, ও কথা বলতে পারে না। দীপা বলে আমি করেছি স্যার। তখন উনি বলেন এত ফুল পেলেন কোথায়? স্যার ফুল ওই ঠাকুরের জন্যই আনা ছিল, আর আমি ওই কাগজের ফুলগুলো বানিয়েছি, আমি এক্ষুনি সরিয়ে দিচ্ছি স্যার, বলে দীপা সরাতে চলে যায়। তারপরে উনি বলেন দাঁড়াও। তখন ভয়ে দীপার হাত থেকে একটা গ্লাসের মতো আশা করি ফুলদানি ভেঙে যায়। দীপা তো আরো ভয় পেয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে চারুর চোখে জল চলে আসে, বলে সরি সূর্য, আমি মনে হয় বিয়ের কথাটা একটু বাড়াবাড়ি বলে ফেললাম। সূর্য বলে দেখো অলি বড় হচ্ছে, কিন্তু স্টিল সি ইজ ইন ম্যাচিওর্ড, ও আমার কাছে ছোটই থাকবে। তুমি তো আমার পাস্টের ব্যাপারে জানো, ইউ নো অল অ্যাবাউট মি। চারু তখন বলে আমি তোমার পাস্টের ব্যাপারে জানি বলেই বলছি, পাস্ট ভুলে আমি তোমাকে আর অলিকে। সূর্য বলে আমি পাস্ট ভুলিনি। সূর্য বলে আমি জানি ও কোথাও না কোথাও ঠিক আছে। চারু বলে আমি বুঝতে পারছি। সূর্য বলে আমার স্ত্রী এখনো বেঁচে আছে, আমি জানি। চারু তখন বলে আচ্ছা বেশ, আমি ওয়েট করব। চারু বলে আমি তোমাকে বুঝতে পারছি সূর্য, দেখো আমি সারাক্ষণ তোমাদের সাথেই থাকি, ওই রাতটুকুই শুধু বাড়িতে থাকি। অলি নিডস মি, আর আমারও অলিকে দরকার খুব, আমাদের বন্ডিংটা আরো স্ট্রং হবে। সূর্য বলে ইয়েস আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং চারু, আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং, কিন্তু তুমি তো আমার অবস্থাটা জানো, আমার ব্যাপারে সবকিছুই জানো, আমরা শুধুই একজন মানে খুব ভালো বন্ধু, দ্যাটস অল। আমি যখন এই শহরে প্রথমবার এসেছিলাম, আমি আমার ছোট্ট অলিমাকে নিয়ে কোথায় যাব কিছু বুঝতে পারছিলাম না। তুমি তখন আমাকে অনেক হেল্প করেছো, আমি সেটা স্বীকার করছি, জন্য আমি সারা জীবন তোমার কাছে থ্যাঙ্কফুল থাকবো। আমি এটাও খুব ভালো করে বুঝি যে অলিমা তোমাকে নিজের মায়ের জায়গাটা দিয়েছে, মায়ের স্থানে বসিয়েছে। বাট আমি বলে চুপ করে যাই, আর মনে মনে বলতে থাকে
আমি আমার স্ত্রীকে আগে যতটা ভালোবাসতাম এখনও ঠিক ততটাই ভালোবাসি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের পর্ব? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে নতুন এক এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।